রাষ্ট্রের সাংবিধানিক নাম পরিবর্তন, 4টির বদলে 5টি নতুন মূলনীতির প্রস্তাবনা দিয়েছে সংবিধান সংস্কার কমিশন। রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাব। এদিকে 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ, এমন সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। এছাড়া দলের প্রধান একই সঙ্গে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা না হওয়ার সুপারিশ করা হয়েছে। আছে ইভিএমে ভোট নেয়ার ব্যবস্থা বাতিলের প্রস্তাবও। রাজধানীর তেজগাঁয়ে বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান 4 সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা। একে একে প্রধান উপদেষ্টার হাতে তুলে দেন সংস্কারের প্রস্তাবনা। দেশের সাংবিধানিক নাম পরিবর্তন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশ নামকরণের প্রস্তাব দিয়েছে সংস্কার কমিশন। রাষ্ট্রের 4 মূলনীতি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে নতুন 5 মূলনীতির সুপারিশ করা হয়েছে। এ 5 মূলনীতি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র। প্রস্তাব করা হয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, নাগরিকতন্ত্র অংশে সব ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। তবে আমরা রাষ্ট্রের 5টি মূলনীতি সুপারিশ করছি। সেগুলি হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ এবং গণতন্ত্র। গণভোটের পুনরুদ্ধার বা পুনঃপ্রতিষ্ঠার কথা বলেছি। নির্বাচন ব্যবস্থা শক্তিশালী করার জন্য 150টি সুপারিশ করেছে কমিশন। নিম্নকক্ষে আসন সংখ্যা 400 করা, যার মধ্যে 100 আসনে নারীরা ভোটের মাধ্যমে নির্বাচিত হবেন। উচ্চকক্ষে 105 আসনে হবে দলের প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে। এছাড়া একই ব্যক্তি প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা না হওয়া 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না কেউ। ইভিএম বাতিল ও একটি আসনে মোট ভোটারের 40 ভাগের কম ভোট পড়লে পুনর্নির্বাচনের সুপারিশ করা হয়েছে। সকল অংশীজনের যেন দায়বদ্ধতা প্রতিষ্ঠিত হয় এবং নির্বাচনটা যেন অন্তর্ভুক্তিমূলক হয় এবং ভোটারদের যেন ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠিত হয়। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, আগামী নির্বাচন করতে হবে ঐক্যের ভিত্তিতে। আমরা একটা নতুন দেশ, নতুন বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে এটার কাঠামো রচনা করার কাজ আপনাদের হাতে দিয়েছিলাম কমিশনের মাধ্যমে। এটার মাধ্যমে আমরা আলোচনা শুরু করব সবার সঙ্গে, যে সবার মন এর মধ্যে সায় দিচ্ছে কিনা, অঙ্গীকারগুলো পূরণ হচ্ছে কিনা। এটা হলো আলোচনার রসদকে আপনারা তৈরি করে দিয়েছেন। 10টি সংস্কার কমিশনের মধ্যে প্রতিবেদন জমা দিল 4টি। এবার রাজনৈতিক দল সহ অংশীজনদের সঙ্গে আলোচনা হবে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনি সংস্থা দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুর্নীতিবাজ কর্মকর্তা নিয়োগ বন্ধে 10% বেশি প্রেষণে নিয়োগও বন্ধ চেয়েছে তারা। আর কমিশনের সদস্য 3 থেকে 5 জন করার সুপারিশ হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় দুদক সংস্কার কমিশন। দুর্নীতির কারণে বাংলাদেশে প্রতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধি 2 থেকে 3% কম হয়। এ তথ্য অর্থ মন্ত্রণালয়ের। 2015 সালে তারা একটি গবেষণা করে দুর্নীতি নিয়ে। সে হিসেবে বিগত কয়েক বছরে অনেক পিছিয়েছে এ দেশ। এই দুর্নীতি রোধে আইনি প্রতিষ্ঠান দুদক, কিন্তু সরকারের কাছে দায়বদ্ধতার কারণে এই সংস্থার যুগান্তকারী কোনো পদক্ষেপ দেখা যায়নি। এ কারণে দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করার সুপারিশ সংস্কার কমিশনের। দুদকের একটা সাংবিধানিক স্বীকৃতি আমরা চাই। দুদক আপনারা জানেন সংবিধিত প্রতিষ্ঠান, এটা সাংবিধানিক মর্যাদা নেই। আমরা চাই দুদকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হোক। কমিশন প্রধান জানান, দুদকে দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়োগ দিয়ে উল্টো অনিয়মকেই সুরক্ষা দিয়েছিল আওয়ামী লীগ সরকার। তাই 10% বেশি প্রেষণে নিয়োগ বন্ধ চেয়েছে সংস্কার কমিশন। আর সংস্কার নিশ্চিতে দুর্নীতি দমন কমিশনের সদস্য 3 থেকে বাড়িয়ে 5 জন করার সুপারিশ হয়েছে। দুদকের কমিশনারদের সংখ্যা বর্তমানে 3 জন আছে। আমরা সেই জায়গায় ন্যূনতম একজন নারী সদস্য সহ আমরা 5 জনের একটা কমিশন দেখতে চাই। সেই লক্ষ্যে আমরা সুপারিশ প্রণয়ন করেছি এবং এই 5 জনের মধ্যে এই কমিশনের মেয়াদ হবে 4 বছর, বর্তমানে 5 বছর নির্ধারিত আছে। মহাপরিচালক সহ উচ্চ পর্যায়ে সব কর্মকর্তা নিয়োগে দুদক কর্মকর্তাদের পাশাপাশি যে কোনো যোগ্য ব্যক্তিকে সুযোগ দেওয়ার সুপারিশ রয়েছে প্রতিবেদনে। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 5 মাসেও শৃঙ্খলা ফেরেনি জনপ্রশাসনে। পদোন্নতি, চুক্তিভিত্তিক নিয়োগ, দাবি দেওয়ায় থমকে আছে প্রশাসনের কার্যক্রম। বিশেষজ্ঞরা বলছেন, স্বৈরাচার সরকারের সময়ে যারা অনিয়মে জড়িত ছিলেন তারাই প্রশাসনকে অস্থিতিশীল করতে চাইছেন। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হয়। 3 দিন পর অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। এরপর থেকেই প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে নানা সংকট। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সচিবালয়ের ভেতর বাইরে সমাবেশ বিক্ষোভ অনেকটাই নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে সংস্কার কমিশনের সুপারিশকে কেন্দ্র করে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বিশেষজ্ঞরা বলছেন, প্রশাসনের অনেকের মাঝে সরকারকে সহযোগিতা না করার মানসিকতা রয়েছে। স্বৈরাচার সরকারের প্রশাসনের যারা অনিয়মে জড়িত ছিল তাদের অনেকেই অস্থিতিশীল অবস্থা তৈরির চেষ্টা করছেন। প্রশাসনিক গতিশীলতা একটা দেশের উন্নয়নের জন্য বা একটা দেশের বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে তাদের নিজস্ব একটা শক্তিশালী ভূমিকা রাখা দরকার। সরকারি অফিসে কাজের গতি কম থাকায় কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এই অবস্থা উত্তরণে দ্রুততম সময়ের মধ্যে প্রশাসনের শৃঙ্খলা ফেরানোর আহ্বান সংশ্লিষ্টদের। এমন পরিস্থিতিতেও প্রশাসনে গতি আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। মেধাভিত্তিক যে ছাত্র জনতার যে আন্দোলন, সেটার যে ভিত্তি মেধাভিত্তিক এবং নিয়মতান্ত্রিক পদায়ন এবং পদোন্নতি, এই প্রক্রিয়ার মধ্যে আমরা এই প্রশাসনকে গতিশীল করার চেষ্টা করছি। এদিকে প্রশাসনকে অস্থিতিশীল করতে কোনো চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আপনি অবজারভেশনগুলো দেন, আপনাকে কেউ মানা করছে না, কিন্তু যখনই আপনি ষড়যন্ত্রের কথা বলবেন, যখনই আপনি জল ঘোলা করার কথা বলবেন, এইটা এই গভর্নমেন্ট বরদাস্ত করবে না। জনপ্রশাসন সংস্কার নিয়ে মতামত থাকলে শান্তিপূর্ণভাবে জানানোর সুযোগও রেখেছে অন্তর্বর্তী সরকার। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার করা হবে। এর জন্য ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনায় বসবে সরকার। এর ভিত্তিতে নির্বাচনের রোডম্যাপ দেওয়া হবে। সংবিধান, দুর্নীতি, নির্বাচন সহ যে 11টি কমিশন করেছে সরকার, তার রিপোর্ট 31 জানুয়ারির মধ্যে দেওয়া হবে। তবে কাজের সুবিধার্থে 6টি কমিশনকে আরও 1 মাস সময় দেওয়া হয়েছে। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে সরকারের 3 উপদেষ্টা এসব জানান। তারা বলেন, শেখ হাসিনা সহ বিগত সরকারে যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত ছিল তাদের বিচারে উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে। আগামী নির্বাচনের আগেই ট্রায়াল কোর্টে এই বিচার করা সম্ভব হবে বলে আশা করা হয় সংবাদ সম্মেলন থেকে। পলিটিক্যাল পার্টিগুলোর সাথে কিন্তু এক ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে, তাই না? কারণ তারা তাদের লিখিত মতামত দিয়েছেন। তো কাজেই আলোচনাটা, আনুষ্ঠানিক আলোচনাটা, আমার ধারণা কমিশন প্রধানরা যখন একটা পর্যায়ে চলে আসবেন, ফেব্রুয়ারি মাঝামাঝি জায়গায় আনুষ্ঠানিকভাবে শুরু করে দেওয়া হবে। যেই গতিতে এই মামলার তদন্ত কাজ এগোচ্ছে, সম্ভবত আপনারা আশা করছি মার্চ থেকে শুনানি শুরু হয়েছে এটা দেখতে পারবেন। এবং আমাদের আশা আছে এটা বিচারালয়ের বিষয়, ইনশাআল্লাহ সামনে নির্বাচনের আগে আমরা অন্তত ট্রায়াল কোর্টে বিচার কাজ সম্পন্ন করতে পারব। বহুল আলোচিত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় নির্দোষ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মামলায় তারেক রহমান সহ বাকি সব আসামিকেই খালাস দিয়েছে আপিল বিভাগ। বিচারিক আদালত ও হাইকোর্টের সাজার রায় দুটি বাতিল করেছেন প্রধান বিচারপতির নেতৃত্বে 5 বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ। অপরাধের প্রমাণ মেলেনি জানিয়ে বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলছে আদালত। 2018 সালের 8 ফেব্রুয়ারির কথা স্মরণ করছে বিএনপির নেতাকর্মী সহ দেশের অনেক মানুষ। বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 5 বছরের কারাদণ্ড দিয়ে পাঠানো হয় জেলে। সাজার বিরুদ্ধে আপিল করলে হাইকোর্টে সাজা বাড়িয়ে 10 বছরের কারাদণ্ডের আদেশ হয়। 2 বছরের বেশি সময় কারাগারে দুর্বিষহ কেটেছে অসুস্থ খালেদা জিয়ার। বারবার আবেদন করলেও আদালতের সাজার কারণে বিদেশে চিকিৎসার অনুমতি দেয়নি শেখ হাসিনার সরকার। দণ্ডিত আসামি হওয়ায় পাননি নির্বাচন করার সুযোগও। 4 দিনের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে 5 সদস্যের আপিল বেঞ্চ সর্বসম্মতিক্রমে রায় বলেন, জিয়া অরফানেজ ট্রাস্টের কোনো টাকা আত্মসাৎ হয়নি। খালেদা জিয়া, তারেক রহমান সহ 6 আসামির কারো বিরুদ্ধে অপরাধের কোনো প্রমাণ মেলেনি। সব আসামিকে খালাস দিয়ে দুদকের মামলা ও বিচার প্রক্রিয়াকে বিদ্বেষপূর্ণ বলেছে সর্বোচ্চ আদালত। সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে, হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে, সেগুলোকে বাতিল করে দেওয়া হলো। শেখ হাসিনা ওয়াজেদের ব্যক্তিগত জিঘাংসা এবং প্রতিহিংসা
এবং রাজনৈতিকভাবে বেগম খালেদা জিয়া এবং তার পরিবারকে খাটো করার জন্য এই মামলাটা দায়ের করা হয়েছিল। মামলার বাদী দুদকের পক্ষের আইনজীবীরাও জানান 1991 সালে কুয়েতের আমিরের পাঠানো প্রায় 4.5 কোটি টাকার কিছুই আত্মসাৎ হয়নি। প্রধানমন্ত্রী ফান্ড থেকে জিয়াউর রহমানের নামে এতিমদের জন্য করা ট্রাস্টের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পার্ট কিন্তু এটুকুই, উনি কিন্তু কোনো মিস অ্যাপ্রোপ্রিয়েশন বা কনভার্ট বা আইনের ব্যত্যয় ঘটে এমন কোনো কাজ কিন্তু করেন নাই। বিএনপি নেতাকর্মীরা বলছেন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অর্থ আত্মসাতের যে প্রতিহিংসামূলক অভিযোগ আওয়ামী লীগ করত তা আজ সর্বোচ্চ আদালতেও মিথ্যা প্রমাণিত হলো। খালেদা জিয়ার 10 বছরের সাজা আগেই মওকুফ করে দিয়েছিলেন রাষ্ট্রপতি, কিন্তু তারপরও আজকের দিনটির জন্য আইনি লড়াই চালিয়ে এসেছেন তিনি। অবশেষে সর্বোচ্চ আদালত থেকে নিজেকে নির্দোষ প্রমাণ করলেন। আদালতের রায়ে বলা হয়েছে এই রায়ের ফলে আসামিদের ক্ষুণ্ণ হওয়া মর্যাদা পুনঃপ্রতিষ্ঠিত হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুপ্রিম কোর্ট, ঢাকা। চীনকে ঋণের সুদ হার কমানো এবং পরিশোধের মেয়াদ 30 বছর করার অনুরোধ জানাবে ঢাকা। পররাষ্ট্র উপদেষ্টা জানান, চীনের সঙ্গে তিস্তা নিয়েও ইতিবাচক আলোচনা হতে পারে। নদী ব্যবস্থাপনার সমঝোতাটিও নবায়ন করা হবে। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন চীন সফর নিয়ে ব্রিফিংয়ে এসব তথ্য দেন তৌহিদ হোসেন। 20 জানুয়ারি 3 দিনের সফরে বেইজিং যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এই প্রথম অন্তর্বর্তী সরকারের কেউ চীন সফর করছেন। আগামী মঙ্গলবার হবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক। গুরুত্ব পাবে বিগত আওয়ামী লীগ সরকারকে শি জিনপিং এর দেয়া প্রতিশ্রুতির 1 বিলিয়ন ইউয়ান ছাড় সহ বাণিজ্য ঘাটতি ও ঋণ নিয়ে। ইন জেনারেল সুদের হার কমানোর জন্য অনুরোধ করব এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো ক্ষেত্রে 15 বছর, কোনো ক্ষেত্রে 20 বছরের পরিশোধ সীমা থাকে। আমরা চেষ্টা করবো এটাকে সবগুলিকে 30 বছরে নিয়ে যেতে, যাতে করে আমাদের অর্থনীতির উপর চাপ কম আসে এবং পরিশোধ অনেক সহজ হয়। আর যেটা বললাম যে আমরা কমিটমেন্ট ফিটা যাতে পুরোপুরি তুলে দেওয়া যায় সে চেষ্টা করব। তিনি আরও জানান, তিস্তা প্রকল্পে আওয়ামী লীগ ভারতকে বেশি প্রাধান্য দিলেও বর্তমান সরকার চীনের বিষয় অনেকটা নমনীয়। আসলে প্রকল্পের চেয়ে বড় কথা হলো যেখানে আমাদের যেটা এমওইউ আছে এই নদীর সহায়তা, নদী নিয়ে কোঅপারেশনের ব্যাপারে, সেটার মেয়াদ শেষ হয়ে গেছে। আমরা সেটা রিনিউ করার সিদ্ধান্ত আছে। গাইডিং যেটার অধীনে এই জিনিসটা হবে সেটা কিন্তু আমরা করে আসছি। তারপরে এটা নিয়ে এটা তো প্রজেক্ট নিয়ে নেগোসিয়েশন তো হলো এর পরবর্তী বিষয়। অগ্রগতি হতে পারে, কিছু প্রাথমিক কথাবার্তা হতে পারে। তারপর আমরা তো সমস্যা সমাধানে আমরা ইতিবাচক, এতে তো কোনো সন্দেহ নেই। এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ সব বড় দেশের সঙ্গে সম্পর্ক হবে ভারসাম্যের, প্রাধান্য পাবে দেশের স্বার্থ। নতুন সরকার যখন আসবে তাদের কিছু বক্তব্য থাকতে পারে, সেটা আমরা দেখব এবং উই শ্যাল ক্রস দি রিভার হোয়েন দি রিভার কামস। এখন আমরা স্পেকুলেট করার আসলে কিছু নাই। আমরা মনে করি না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার পরিবর্তনের কারণে বাংলাদেশের সাথে সম্পর্ক কোনো হোঁচট খাবে। রোহিঙ্গা সংকট ও চীন নেতৃত্বাধীন জোট জিডিআই নিয়েও আলোচনা হবে বলে জানান উপদেষ্টা। পারস্পরিক চাওয়া পাওয়া। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীর মতিঝিলে হামলার শিকার হয়েছে আদিবাসী ছাত্র জনতা। জাতীয় পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি ভবনের সামনে হামলায় সাংবাদিক জুয়েল ও বৈষম্যবিরোধী ছাত্র নেতা সহ 10 জন আদিবাসী নেতাকর্মী আহত হয়েছেন। স্টুডেন্টস ফর সভরেন্টির কর্মীরা এই হামলা করেছে বলে অভিযোগ আদিবাসী নেতাদের। এই হামলা পূর্ব পরিকল্পিত বলছে তারা। বেলা 11টায় পাঠ্যপুস্তক থেকে আদিবাসী গ্রাফিতি বাদ দেওয়ার প্রতিবাদে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয় আদিবাসী শিক্ষার্থীরা। বিক্ষোভ সমাবেশে আদিবাসী গ্রাফিতি পুনঃস্থাপনের দাবি জানান তারা। বলেন, উগ্র সাম্প্রদায়িক শক্তির মদদে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জাতিগত বিদ্বেষ উস্কে দিতেই গ্রাফিতি সরানোর সিদ্ধান্ত। সংবিধানের এমন কোন অনুচ্ছেদে লেখা নাই যে আদিবাসীদেরকে আদিবাসী বলা যাবে না। সুতরাং তারা কোথা থেকে পেল? যারা কোথা থেকে পেয়ে তারা আমাদেরকে বললো যে আমরা বাংলাদেশে আদিবাসী বললে তারা বিচ্ছিন্নতাবাদী। এনসিটিভি যে সমস্ত পাঠ্যপুস্তক রচনা করবে এবং প্রণয়ন করবে, সে সমস্ত পাঠ্যপুস্তকে আদিবাসী সংক্রান্ত আদিবাসীদের জীবন, সংস্কৃতি এবং ইতিহাসের যথাযথ এবং মর্যাদাপূর্ণ তথ্যের সন্নিবেশ থাকতে হবে। পরে মিছিল নিয়ে মতিঝিল এনসিটিভির কার্যালয়ে ঘেরাও করতে যায় তারা। সেখানে আগে থেকে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ফর সভারেন্টি নামে একটি সংগঠন। সাংবিধানিক পরিভাষা ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবর্তে আদিবাসী শব্দ ব্যবহার বন্ধের দাবিতে পাল্টা বিক্ষোভ করে তারা। এক পর্যায়ে আদিবাসী ছাত্রদের উপর হামলা করে।
ইংরেজি শব্দ পাঠ্যপুস্তক থেকে উঠাই দিতে হবে, বাতিল করতে হবে, সব ধরনের পদক্ষেপ বাতিল করতে হবে। ওরা ভাড়াটিয়া, ওরা কেন আমাদের দেশ দখল করতে আসবে? হামলায় আহত হন সাংবাদিক জুয়েল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গা সহ 10 জন। গণতান্ত্রিক পথে আমরা আমাদের দাবিটা উত্থাপন করতে গেছি, সেই ক্ষেত্রে তারা লাঠি সুতা দিয়ে আমাদের পথরোধ করে একই সাথে আমাদের অতর্কিত হামলা চালায়। আমরা যে যার মতো এখান থেকে বিচ্ছিন্নভাবে সরিয়ে আসি। ওখানে অনেক পুলিশ ছিল, পুলিশ নিবৃত্ত করার চেষ্টা করেছিল এবং পুলিশের বাধা অতিক্রম করেই দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেয় এবং তারই প্রেক্ষিতে এরকম একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও প্রগতিশীল বিভিন্ন সংগঠন। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এনসিটিভির সামনে আদিবাসী ছাত্র জনতার ওপর হামলার ঘটনায় প্রতিবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দোষীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। সন্ধ্যায় শহীদ মিনার প্রাঙ্গণে এক যৌথ বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানায় তারা। জাতিগত বিভেদ তৈরির বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বানও তাদের। ষড়যন্ত্রের মাধ্যমে ঐক্য ধ্বংসের চেষ্টার অভিযোগ তুলে ছাত্রনেতারা বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করে তোলা হবে। তারা বলেন, যত দ্রুত সম্ভব এনসিটিভির সামনে হামলার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। ছাত্র জনতার অভ্যুত্থানের পর সংঘাত নয়, এখন নতুনভাবে দেশ গঠনের সময় বলেও উল্লেখ করেন ছাত্রনেতারা। প্রিয় দেশবাসী, আপনাদের এই বিভাজনের বিপক্ষে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তারা করতে চাইবে বিভাজন, আমরা থাকবো ঐক্যবদ্ধ। পাহাড়ের যে ভাই বোনরা রয়েছেন, পাহাড়ের যে জাতিগোষ্ঠী ভাইরা রয়েছেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, এই বিদেশি যে পৃষ্ঠপোষকতার যে ষড়যন্ত্র, সেগুলোর ফাঁদে আপনারা পা দিবেন না। আগামী অল্প কয়েকদিনের মধ্যে এটা যদি দৃশ্যমান কোনো বিচার না হয়, তাহলে আলটিমেটলি তাদের প্রতি আমাদের যে আস্থার জায়গাটা সেটা নষ্ট হবে। আর সেটা যদি নষ্ট হয়, তাহলে এই সিস্টেমকে কিভাবে নতুন করে ভেঙে চুরে আবার গড়তে হয়, সেটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জানে, সেটা জাতীয় নাগরিক কমিটি জানে। পদোন্নতি, বদলি আর তদবিরে টালমাটাল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি। নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তৃতীয় শ্রেণীর কর্মচারী এখন প্রথম শ্রেণীর কর্মকর্তার আসনে। এইচএসসি পাস অনেকে বনে গেছেন অফিসার। অভিজ্ঞতার শর্ত পূরণ না করে 2 ধাপ পদোন্নতি পেয়েছেন শ্রমিক লীগ নেতা। এদিকে অনিয়মের প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন স্থানীয় সরকার উপদেষ্টা। মোহাম্মদ আলী ডিএনসিসির 3য় শ্রেণীর কর্মচারী। গেল 19 ডিসেম্বর থেকে কাজ করছেন প্রথম শ্রেণীর উপ কর কর্মকর্তা হিসেবে। এ পদের জন্য যোগ্যতা স্নাতক ডিগ্রি, অথচ মোহাম্মদ আলী এইচএসসি পাস। অভিযোগ রয়েছে, যোগ্য অন্তত 5 জনকে বাদ দিয়ে তাকে বসানো হয়েছে কর্মকর্তার চেয়ারে। যদিও তার দাবি দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক করেছেন, কিন্তু জানা নেই পড়াশোনার বিষয় সম্পর্কে। আপনার শিক্ষাগত যোগ্যতা অনার্স। এলএলবিটা হচ্ছে কি ওই যে আপনার আইনের যে ফুল ফর্মটা কি? এলএলবি মানে কি, মানে পুরোটার মানে কি? এলএলবিটা হচ্ছে গিয়া এখন আসলে আমি বলতে পারছি। আরেক কর্মচারী আব্দুল খালেক মজুমদারের চাকরি শুরু হয় ডিসইনফেকশন পরিদর্শক হিসেবে। পরে 3য় শ্রেণীর ব্যক্তিগত সহকারী পদে চাকরি স্থায়ী হয়। তবে উত্তর সিটির শ্রমিক লীগের এই নেতা এখন সহকারী সচিব, সামলাচ্ছেন উপকর কর্মকর্তার দায়িত্ব। অভিযোগ রয়েছে, কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি আর দপ্তর বন্টনেও হাত আছে তার। শ্রমিক লীগে থাকা একজন লোক 5 আগস্টের পরে এতগুলো পদোন্নতি। আপনি যেহেতু পদোন্নতি দেওয়ার মালিক হচ্ছে কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারেন, আমি এই ব্যাপারে আসলে কথা বলতে পারবো না। কিন্তু আপনার পদবি তো কর্তৃপক্ষ জানে না। সবই জানে, এখানে তো হাইট কিছু নেই। আমরা যদি যারা চাকরি করি এখানে হাইট কিছু নেই, সবাই জানে। আপনি কর্তৃপক্ষের সাথে কথা বলেন ভাই। তবে ডিএনসিসির শীর্ষ কর্তারাই বলছেন, অতিরিক্ত দায়িত্বের ক্ষেত্রেও জ্যেষ্ঠতা আর শিক্ষাগত যোগ্যতা লঙ্ঘনের সুযোগ নেই। একটা তালিকা করি আমরা, গ্রেডেশন তালিকা। সেই গ্রেডেশন তালিকাতে অবশ্যই এই প্রথমেই যে বিষয়টা দেখা হয় সেটা হলো শিক্ষাগত যোগ্যতা। তারপরে হলো ওই পদে তার কাজের ডিউরেশন। কোনোভাবে ইন্টারমিডিয়েট পাস উপকর কর্মকর্তা হওয়ার সুযোগ নেই। অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা।
যে অনিয়মগুলো হচ্ছে বা বিভিন্ন অভিযোগ আছে সেগুলোর সমাধান হবে এবং আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ সহকারে যদি কোনো অভিযোগ থাকে সেটা আমাদেরকে জানাবেন, মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা যথাযথ ব্যবস্থা নেব। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পদোন্নতি, বদলি ও অতিরিক্ত দায়িত্ব বন্টনে একটি চক্র কাজ করছে বলে অভিযোগ রয়েছে। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সব ধরনের সঞ্চয়পত্রে মুনাফার হার বাড়ানো হয়েছে। সঞ্চয়পত্রের ধরন অনুসারে এই হার বেড়ে হয়েছে সর্বোচ্চ 12.55%। বুধবার এ বিষয়ে আদেশ জারি করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ IRD। নতুন মুনাফার হারের সবচেয়ে বেশি সুবিধা পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা কর্মচারীরা, কারণ পেনশনার সঞ্চয়পত্রে মুনাফার হার অন্য সব সঞ্চয়পত্রের চেয়ে বেশি। নতুন হারে কোনো সঞ্চয়পত্রে মুনাফার হার 12% কম হবে না। এছাড়া বিনিয়োগের সীমায়ও পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে 7.5 লাখ টাকা কম বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে একরকম, আর 7.5 লাখ টাকার বেশি বিনিয়োগের ক্ষেত্রে মুনাফার হার হবে ভিন্ন। মাত্র 4 বছরে বিশ্ব ঐতিহ্য টাঙ্গুয়ার হাওরে পরিযায়ী পাখির সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করায় প্রতি বছর কমছে পাখির আনাগোনা। স্থানীয়রা বলছেন, শীত মৌসুমে তৎপরতা বেড়ে যায় শিকারীদের। শীত এলেই সাইবেরিয়া, মঙ্গোলিয়া, চীন সহ বিভিন্ন দেশ থেকে পরিযায়ী পাখি আসে টাঙ্গুয়ার হাওরে। তবে দিন দিন আশঙ্কাজনক হারে কমছে হাওরে পাখির আনাগোনা। শিকারীদের দৌরাত্বের কারণে পাখি কমছে এলাকায়। হাওরে ফাঁদ পেতে ও দেশীয় যন্ত্র দিয়ে অবাধে শিকার করা হচ্ছে পাখি। এমনকি পাখি শিকারের ভিডিও ছড়িয়ে দেওয়া হচ্ছে সামাজিক মাধ্যমেও। অসাধু কিছু পাখি শিকারী আছে, তারা রাতের আধারে পাওয়ারি টর্চ লাইট দিয়ে, স্থানীয় ভাষা কয় কুসা দিয়ে পাখিগুলো মারে। আগে যে এগুলো পাখি আসতো, এগুলো কোনো পাখি আসে না আমাদের হাওরে। বাংলাদেশ বার্ডস ক্লাবের তথ্য বলছে 2020 সালে পাখির সংখ্যা ছিল 51,000, 2021-এ দাঁড়ায় 27,000-এ, 2023 ও 24 সালে 50,000 পাখি মিলেছে এখানে। বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে পাখি শিকার করছে, শিকারীরা শিকার করছে অবাধে। এখানে প্রশাসন দেখেও না দেখার জন্য বান করছে। প্রশাসনের কর্মকর্তারা বলছেন, পাখি শিকার রোধে তদারকি বাড়ানো হয়েছে। এরই মধ্যে শাস্তির আওতায় আনা হয়েছে কয়েকজনকে। আমরা প্রশাসন থেকে কিন্তু যথেষ্ট সচেতন আছি। আর ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে আমরা 2 জন পাখি শিকারীকে গ্রেপ্তার করেছি। গ্রেপ্তার করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যারা এরকম পাখি শিকার করবে তাদেরকে অবশ্যই আমরা আইনের আওতায় নিয়ে আসব। টাঙ্গুয়ার হাওরের ঐতিহ্য ফিরিয়ে আনতে স্থানীয়দের সচেতন হওয়ার পাশাপাশি দায়িত্বশীলদের কঠোর নজরদারির দাবি পরিবেশবিদদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, এক্স এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।